আসসালামু আলাইকুম। এইচএসসি ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। সুতরাং তোমরা যারা আছো সবাই খুব দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাও এবং জয়েন হওয়ার পরে আমাকে একটু কমেন্টে বলবা ভাইয়া সাউন্ড ক্লিয়ার আছে কিনা, বা তোমরা সাউন্ডটা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা, এইটা একটু আমাকে কমেন্টে বলো। আর তোমরা ঠিক মতো ক্লাসটা দেখতে পাচ্ছ কিনা এটাও একটু বলবা, যে ভাইয়া সাউন্ড ঠিক আছে বা সবকিছু ঠিক মতো দেখতে পাচ্ছি, এই বিষয়টা একটু কমেন্ট করে বলবা। তুমি কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে তুমি এই মুহূর্তে আমার লাইভ ক্লাসটা জয়েন হইছো বা লাইভ ক্লাসটা দেখতেছো। কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারবো না যে তুমি ক্লাসে আসো কিনা বা তুমি ক্লাসটা দেখতে পাচ্ছ কিনা, বা তখন দেখা যাচ্ছে যে আমি মনে করবো যে তুমি ক্লাসে নাই। তো তখন একটু ক্যাচাল লাইগা যাবে, তাই না? তো যদি ঝামেলা করতে না চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাইতে হবে যে ভাইয়া তুমি জয়েন আসো, তুমি ক্লাসটা এই মুহূর্তে দেখছো এবং আমি যে কথা বলতেছি কথাগুলো সাউন্ড ক্লিয়ার আছে, এরপরে হচ্ছে তুমি সবকিছু ঠিক মতো দেখতে পাচ্ছ, এইটা একটু বলবা, ঠিক আছে? আমরা রেগুলারই চেষ্টা করি 2 মিনিট 4 মিনিট হচ্ছে আগে শুরু করার। কেন আগে শুরু করি? কারণ হচ্ছে জয়েন হইতে তোমাদের সময় লাগে, ঠিক আছে? কারণ 2-1 মিনিট সময় নিয়ে আমরা ক্লাস শুরু করি, কারণ তোমরা যেন একদম প্রথম থেকে পড়তে পারো বা ক্লাসটা একদম টাইম মতো আসতে পারো। এই জন্য আমাদের একটু আগে আগে শুরু করতে হয় এবং আমরা এটা রেগুলার ফলো করি, যে হচ্ছে 2 মিনিট 4 মিনিট 5 মিনিট আগে ক্লাস শুরু করতে হয়, যেন তোমরা একদম টাইম মতো ক্লাসে আসতে পারো, তাই না? তো সবাই একটু কষ্ট করে জয়েন হয়ে যাও এবং আমাকে কমেন্ট করে জানাও। অলরেডি 40-এর উপরে জয়েন হয়ে গেছো, মাশাআল্লাহ, আজকে একদম শুরুতে 40-এ ধাক্কা নিছো, এটা দেখে ভালো লাগলো। হ্যাঁ, তো সবাই একটু জয়েন হও এবং জয়েন হয়ে আমাকে একটু কমেন্টে জানাও ভাইয়া সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সবকিছু ঠিক আছে। তারপরে আমাদের নুসরাত বলছে সব ঠিক আছে। হুন কি হীরা নাকি জানা, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া ওয়ালাইকুম আসসালাম। রাহাত সব ক্লিয়ার। আসাদুজ্জামান, ইস্তার জান্নাত, মাহফুজ, নিলয়, মেহেদি, তারপর সোহেল, যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম এবং যারা জয়েন হয়েছে সবাইকে ধন্যবাদ যে তোমরা ক্লাসে জয়েন হয়েছো। আজকে আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। একটা মজার ঘটনা কি জানো? আমি বিশ্বাস করি যে আমার এই কোর্সে বা এই মুহূর্তে যে কয়জন স্টুডেন্ট আছো তারা এই ঘটনার সাথে জড়িত না, বাট আমাদের সাথে অনেক স্টুডেন্ট এই ঘটনার সাথে জড়িত থাকে। কি ধরনের ঘটনা? সেটা হচ্ছে এই যে বাংলা দ্বিতীয় পত্র আমরা পড়ি, তাই না? বাংলা দ্বিতীয় পত্র এমন অসংখ্য স্টুডেন্ট আছে এবং একটা মজার ঘটনা দিয়ে আজকে ক্লাসটা শুরু করবো। সেটা হচ্ছে এই বছর 2026 সালে 2026 সালে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল সম্ভবত 5 তারিখে, তাই না? 5 তারিখেই তো ছিল মনে হয়, 4 তারিখ বা 5 তারিখে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল। হ্যাঁ, সো আমি অনলাইন অফলাইন দুইটাই পড়াই। সো আমার অফলাইন স্টুডেন্ট যে ছিল, অফলাইনে যে ছিল, তো অফলাইনের স্টুডেন্টে আমি হচ্ছে বাংলা পরীক্ষার 3 দিন আগে জিজ্ঞেস করছি। 3 দিন আগে বলতে ফার্স্ট পেপার পরীক্ষার আগের দিন আমি তার বাসায় গেছি এবং যা জিজ্ঞেস করছি যে তুমি কি বাংলা সিলেবাস সম্পর্কে জানো? তো সে বলতেছে হ্যাঁ আমি জানি। তো আমি বলছি বাংলা দ্বিতীয় পত্র সিলেবাস সম্পর্কে বলো। সে বলতেছে বাংলা দ্বিতীয় পত্রে হচ্ছে 30টা এমসিকিউ আসবে আর 70 নাম্বার হচ্ছে রিটেন লিখতে হবে, অর্থাৎ 70 নাম্বার রচনা, সারাংশ, সারমর্ম, প্রবন্ধ এগুলো লিখতে হবে আর 30 নাম্বার হচ্ছে এমসিকিউ লিখতে হবে। এটা আমার অফলাইন স্টুডেন্টের ভাষণ। এবং অনলাইনে যারা পড়ে তাদেরও কয়েকজনের সাথে, মানে আমাদের কোর্সে যারা ছিল তারা এরকম ঝামেলা করে না, কয়েকজন বাদে আমরা অনলাইনে আমরা হচ্ছে সাজেশন শিট দিয়েছিলাম এন্ড আমাদের একটা বই ছিল, বইটাও দেওয়া হয়েছিল। এবং অনলাইনে কিছু কিছু স্টুডেন্ট ফোন দিচ্ছে, আমাদের ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া আপনাদের শিটে তো এমসিকিউ নাই। কি নাই? বাংলা দ্বিতীয় পত্র যে শিটটা, সেই শিটে এমসিকিউ তো আপনারা দেন নাই, তাহলে আমরা এমসিকিউ পড়বো কোথা থেকে? আপনাদের সাজেশনে তো এমসিকিউ নাই, আপনাদের সাজেশনটা ভুল, আপনাদের সাজেশন ঠিক নাই, কি বানাইছেন একটা সাজেশন, এমসিকিউ দেন নাই। এভাবে অসংখ্য প্রায় 50-60 জন স্টুডেন্টের সাথে এরকম ভাবে কথা বললাম বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার আগের দিন। এন্ড তারা সবাই বলতেছে যে ভাইয়া আপনারা কি একটা ফালতু, মানে রীতিমতো তারা খুবই রাগান্বিত এবং আমাকে বলতেছে তো হচ্ছে ভাইয়া কি সাজেশন দিচ্ছেন, এটা আপনাদের সাজেশনে এমসিকিউ নাই, আমরা এমসিকিউ পড়বো কোথা থেকে? ফাইলামি করেন, টাকা নিছেন, সাজেশন উল্টা পাল্টা দিচ্ছেন, এরকম প্রশ্ন করছে। সো এরকম কোন পার্সন এই কোর্সে আসো কিনা যারা বলবা এক্সামের আগের দিন এসে বলবা ভাইয়া বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউ দেন নাই কেন? এরকম পার্সন কে কে আসো? হাত তুলো সবাই। সবাই যারা এরকম পার্সন আসো যারা বাংলা দ্বিতীয় পত্র এইচএসসি পরীক্ষার আগের দিন এসে বলবা ভাইয়া এমসিকিউ সাজেশন কোথায় বা আপনি এমসিকিউ পড়াচ্ছেন না কেন, এরকম কে কে আসো একটু হাত তুলো। আমি সবার হাত দেখতে চাই। যারা এরকম আসো যারা বলবা যে ভাইয়া বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ নাই কেন, এরকম প্রশ্ন যারা করবা তারা একটু হাত তুলো আমার কাছে, কারণ অবশ্যই বাংলা দ্বিতীয় পত্র পড়তে হবে, তাই না? তো বাংলা দ্বিতীয় পত্র যেহেতু শুরু করতেছি, তো বাংলা দ্বিতীয় পত্র শুরু করার আগে আমার অবশ্যই সিলেবাস সম্পর্কে আইডিয়া থাকা দরকার বা বাংলা দ্বিতীয় পত্রে কি আসে এটা জানা দরকার।
আমি কিন্তু তোমাদের এমসিকিউ পড়াবো না, এই জন্য আমি বলতেছি আমি এমসিকিউ পড়াবো না। যেহেতু আমি এমসিকিউ পড়াবো না, এই কারণেই তোমাদের জিজ্ঞেস করতেছি যে এমসিকিউ না পায়া বা এমসিকিউ ক্লাস না পাওয়ার পরে কে কে অখুশি হবা বা কে কে আমাকে গালিগালাজ করবা, এরকম পার্সন কে কে আসো তারা আমার কাছে একটু হাত তুলো, আমি তাহলে ক্লিয়ার হব। ঠিক আছে, আচ্ছা নাহিদা সুলতানা বলছে আমাদের তো এমসিকিউ নাই, কাজী বলছে ওয়ালাইকুম আসসালাম, কাশফিয়া বলছে আমি বলবো না কারণ আমি জানি সিলেবাস সম্পর্কে। যাক, আমাদের কাশফিয়া অনেক ভালো স্টুডেন্ট, ও জানে। এবং আমাদের সৈকত ভাই হাত তুলছেন, সে জানে না। ইভা, ইভা যে কোন জায়গায় আছে এখনো সে জানে না। ইভা দুই নৌকায় পা দিয়ে আছে, এখনো কি বলবে এটা সম্পর্কে সে বলতে পারতেছে না, এই কারণে সে একদম নিশ্চুপ হয়ে আছে। তারপরে আর কে কে আসো? সাকিব, তারপর তিশা বলছো নাই স্যার। আচ্ছা, তারপরে আমাদের শিহাব ভাই বলছে, তারপরে শিহাব স্যার আর কে কে আসো? জিসা বলছে এমসিকিউ নাই, দ্বিতীয় পত্রে এমসিকিউ আসে না। এরপরে আমাদের মোহাম্মদ আরফিন বলছে এমসিকিউ নাই। তার মানে এরপরে জানার জন্য স্যার, আচ্ছা জানার জন্য স্যার, তুমি জানতে চাও। তাহলে মোটামুটি আমি একটা জিনিস খেয়াল করতেছি, সেটা হচ্ছে আমাদের এই ক্লাসে আমাদের যে আপুরা আছে, মানে আমার বোনেরা, যেই কয়জন বোনরা আছে তারা মোটামুটি সিলেবাস সম্পর্কে জানে। আর আমাদের দুই একজন ভাইয়া আছে, দুই একজন ভাই একটু ঝামেলা করবে, তার মানে বোঝা গেল মানে আমাদের ভাইয়ারা ঝামেলা করার জন্য রেডি থাকে আর আপুরা সেই ঝামেলা সংশোধন করার জন্য প্রস্তুত থাকে, তাই না? সো যারা এইচএসসি পরীক্ষা দিবা, এই যে এই পরীক্ষায় অংশগ্রহণ করবা, তাদের উদ্দেশ্যে বলা, বাংলা দ্বিতীয় পত্র, বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউ আসে না। কি আসে না? এমসিকিউ আসে না। বাংলা দ্বিতীয় পত্র সিলেবাস সম্পর্কে আজকের পরে আশা করা যায় তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আমরা আর সেই আদিম যুগে নাই, আমরা আর সেই বাচ্চা যুগে নাই, যেই যুগে আমরা 10টা 15টা এমসিকিউ বা 100টা এমসিকিউ পড়ে যাইতাম আর ওইখান থেকে 30টা এমসিকিউ আসতো, চোখ মুখ কান মুখ বন্ধ করে দাগাইতাম, 20-25টা হয়ে যাইতো। বা এর খাতা দেখে ওর খাতা দেখে, বন্ধু একটু বল না, এই বলস না কে, 3 নাম্বার এমসিকিউটা একটু বলতো, এই 10 নাম্বার এমসিকিউটা বলতো। আমরা একটা টেকনিক খাটাইতাম, এমনি টুকা দিতাম, টেবিল চাপড়াইতাম, আর আমার ফ্রেন্ড তাকাইতো কত নাম্বার, তখন আমি বলতাম 5 নাম্বারটি একটু বল। মানে ক্লাস, আমরা কিসের গল্প বলতেছি? এসিসির গল্প বলতেছি। এসিসি যেই কাজ করে আসছি, এইসিসি তে আইসা আর সেই কাজ করার কোনো সুযোগ নাই। কেন নাই? কারণ এইখানে কোনো এমসিকিউ আসে না, বাংলা দ্বিতীয় পত্রে কোনো এমসিকিউ আসে না। বাংলা দ্বিতীয় পত্রে আসে কি তাহলে যদি এমসিকিউ না আসে? আসে হচ্ছে ব্যাকরণের নিয়ম। কি আসে? ব্যাকরণের নিয়ম আসে। তোমাকে ব্যাকরণের নিয়ম লিখতে হবে, ইংলিশে আমরা যেটাকে রুলস বলি, সেই রুলস লিখতে হবে। সেই কি লিখতে হবে? রুলস লিখতে হবে। বাংলা দ্বিতীয় পত্র সিলেবাসটা দুইটা অংশে ভাগ করা হয়। কয়টা অংশে ভাইয়া? দুইটা অংশে ভাগ করা হয়। আমাদের হচ্ছে আফনান, আফনান আফু খুব ভালো মতো বলে দিয়েছেন, বাংলা দুইটা অংশ, এক হচ্ছে ব্যাকরণ অংশ, জরুর, আরেকটা হচ্ছে নির্মিতি অংশ। ঠিক আছে, ব্যাকরণ অংশে তোমাদের আগে এমসিকিউ আসতো, কিন্তু এখন ব্যাকরণের নিয়ম লিখতে হবে। আর নির্মিতি অংশে রচনা, এরপর অনুচ্ছেদ, ডায়লগ, সংলাপ, তারপরে প্রতিবেদন, দরখাস্ত, সারাংশ, সারমর্ম, এই যে নির্মিতি এইটাই হচ্ছে 70 নাম্বার। আর এই যে ব্যাকরণ এইখানে হচ্ছে 30 নাম্বার, তাই না? এই যে 30 নাম্বার, এই 30 নাম্বার নিয়ে আমরা কথা বলবো, এই 30 নাম্বারই আমরা আমাদের ক্লাসে পড়বো। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছো? তাহলে আমাদের ক্লাসে কি পড়া হবে? এই যে এই 30 নাম্বারে আমরা পড়বো, আর নির্মিতি অংশে আমরা সাজেশন দিব, সেগুলো তোমরা বাসায় পড়ে ফেলবা। ঠিক আছে স্যার, আপনাদের অন্যদের থেকে দেখে দেখে পরীক্ষা দিছেন? হ্যাঁ, আমরা অন্যদের দেখে পরীক্ষা দিছি, অবশ্যই দিছি, কেন দেই নাই? দেখে দেখে পরীক্ষা দেওয়া একটা আর্ট, সবাই সেটা পারে না, আমরা পারতাম, তো আমরা জিনিয়াস, তাই না? তো যারা দেখে দেখে পরীক্ষা দিতে পারে তারা কি হয়? তারা সবাই জিনিয়াস হয়। আর যারা দেখে পরীক্ষা দিতে পারে না তারা বলদ হয়, ভীতু হয়। হ্যাঁ, তো যারা দেখে পরীক্ষা দিতে পারো না তারা কি? ভীতু। ক্লিয়ার? তাহলে আমরা ব্যাকরণ, এই ব্যাকরণের 30 নাম্বারের মধ্যে কি কি আসবে? 1 নাম্বার যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে উচ্চারণের নিয়ম, যেটা আজকের ক্লাসে আমরা পড়ব। 2 নাম্বারে যেটা আসবে বানানের নিয়ম, যেটা আমরা পরবর্তী ক্লাসে পড়ব। 3 নাম্বারে যেটা আসবে সেটা ব্যাকরণিক শব্দ শ্রেণী। 4 নাম্বারে যেটা আসবে সেটা হচ্ছে সমাস। 5 নাম্বারে যেটা আসবে সমাস বা উপসর্গ। 5 নাম্বারে যেটা আসবে সেটা হচ্ছে প্রত্যয়। 6 নাম্বারে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের
বাক্য তত্ত্ব, ঠিক আছে। এই বিষয়গুলো এরপরে আরো আসে পারিভাষিক শব্দ, আরো অনেকগুলো ভাগ আছে। তো এই বিষয়গুলো আমাদের 30 নাম্বারের জন্য এই কয়েকটা টপিক গুলো পড়তে হবে। উচ্চারণের নিয়ম, বানানের নিয়ম, ব্যাকরণিক শব্দ শ্রেণী, সমাস, উপসর্গ, প্রত্যয় মানে প্রকৃতি প্রত্যয়, বাক্যতত্ত্ব, এরপরে বাক্য শুদ্ধিকরণ, তারপর আরো কয়েকটা জিনিস আছে যেগুলো আমাদের কি করতে হবে, ব্যাকরণের জন্য পড়তে হবে। অর্থাৎ আমরা যদি 30 নাম্বার কনফার্ম করতে চাই তাহলে আমাদের অবশ্যই এই বিষয়গুলো পড়তে হবে। সবাই কি বুঝতে পারছো কিনা বলো আমাকে? সিলেবাস সম্পর্কে কি আইডিয়া পাইছো সবাই? মা বাবার রাজকন্যা, আজকের ক্লাস যারা করবি না তোদের কিন্তু সালাম দেওয়া হবে 3 বার। হ্যাঁ, আজকে আইসিটি ক্লাস হবে 9টায় আর বাংলা ক্লাসটা এখন হচ্ছে, ঠিক আছে। বুঝাইতে পারছি? সবাই ভাই জয়েন হও, মোটামুটি 99 জনের মতো আসো। তো সবাই ক্লিয়ার? বাংলা ব্যাকরণের জন্য আমরা কি কি পড়বো? আজকে আমরা এই 1 নাম্বারটা একদম ঝামেলা মুক্ত হয়ে যাব। যদি আজকের ক্লাস করো ইনশাল্লাহ এই এক ক্লাসে তোমরা 5 নাম্বার কনফার্ম পাবা ইনশাল্লাহ। আবার ক্লাসে আসেন, আচ্ছা ক্লাসে চলে আসলাম নে, ঠিক আছে। মেঘ শেখ, জি স্যার, বিথি, নূর, বৃষ্টি, তারপরে আমাদের আরবিতে যার নামটা আছে নামটা কি একটু বলবা? হ্যাঁ স্যার, বাংলা দ্বিতীয় পত্র বই কিনে নাই, কোন বই কিনলে ভালো হয়? বাংলা দ্বিতীয় পত্র তুমি যে কোনো বই কিনতে পারো, আমাদের বই আছে, আমাদের বইটাও কিনতে পারো, কোনো সমস্যা নাই। তুমি তোমাদের টিচার যে বই বলতেছে সেটাও কিনতে পারো, আমাদের একটা বই আছে ব্যাকরণিক অ্যাকশন, সেই বইটাও কিনতে পারো। 330 টাকা হচ্ছে মূল্য, আর ডেলিভারি চার্জ হচ্ছে 70 টাকা। 400 টাকায় তুমি আমাদের ব্যাকরণিক অ্যাকশন বইটা পেয়ে যাবা, ঠিক আছে। ক্লিয়ার? তার মানে আমরা বুঝতে পারলাম ভাইয়া প্রত্যেকটা ক্লাস আমরা 4 মিনিট 5 মিনিট আগে শুরু করি, তোমরা যেন জয়েন হতে পারো। এইটা আমাদের ক্লাসের বাইরের পড়া ছিল। তো তোমরা অনেকে স্টুডেন্ট আছো যারা বাংলা দ্বিতীয় পত্র সিলেবাসটা জানো না। তো আমরা সিলেবাসটা আগে জানলাম, এবার আমরা মেন পড়ায় আসবো। এই যে 7:30 বেজে গেছে, এখন আমরা কি করব, মেন পড়ায় আসবো। আমাদের বইটার প্রাইস হচ্ছে 330 টাকা, আর ডেলিভারি চার্জ হচ্ছে 70 টাকা। টোটাল 400 টাকা হইলেই তুমি আমাদের বইটা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে, আমার নাম পার্সি। আচ্ছা পার্সি না পাচি? পাচি মনে না, পাচি। ঠিক আছে, তাহলে আমাদের সিলেবাস সম্পর্কে সবার ক্লিয়ার। তাহলে আজকে আমরা কি পড়তেছি? আজকে আমরা পড়বো শুদ্ধ উচ্চারণের নিয়ম, যেটা তোমাদের প্রশ্ন নাম্বার 1-এ আসে। কোথায় আসে? ব্যাকরণ প্রশ্ন যখন বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নটা যখন তুমি হাতে পাবা ভাইয়া, হাতে পাওয়ার সাথে সাথে 1 নাম্বার প্রশ্নের দিকে তাকাইবা, তাকানোর পরে যেই প্রশ্নটা দেখতে পাবা সেটা হচ্ছে উচ্চারণের নিয়মের একটা প্রশ্ন, উচ্চারণের নিয়মের একটা প্রশ্ন। এবং এই উচ্চারণের নিয়মের প্রশ্নের মধ্যে আবার 2টা ভাগ আছে। কয়টা ভাগ? 2টা ভাগ। একটা হচ্ছে নিয়ম লেখো, একটা হচ্ছে নিয়ম লেখো, অথবা অথবা থাকবে কি, অথবা থাকবে হচ্ছে তোমাদের সামনে 8টা শব্দ দেওয়া থাকবে। কয়টা? 8টা শব্দ হাবিব, 8টা শব্দ দেওয়া থাকবে, তোমাকে লিখতে হবে 5টা। কি থাকবে? 8টা শব্দ। ধরো দেওয়া থাকলো অতি, দেওয়া থাকলো মন, দেওয়া থাকলো, মার্কারটা চেঞ্জ করো, ভালো। এরকম করে কয়টা শব্দ থাকবে? 8টি শব্দ দেওয়া থাকবে। কয়টি? 8টি শব্দ দেওয়া থাকবে। তোমাকে বলতে হবে যে এইখানে 5টা শব্দের উচ্চারণ লেখো, 5টা শব্দের উচ্চারণ লেখো। যেমন অতি শব্দের উচ্চারণ হবে কি? অতি শব্দের উচ্চারণ হচ্ছে ও তি। অতি শব্দের উচ্চারণ হবে কোনটা? এই যে অতি, এইটা তোমাকে লিখতে হবে। ভুলটা লিখবা, এরপরে সঠিক উচ্চারণটা লিখবা। এইভাবে তোমাকে 8টা শব্দ। তুমি এইটা যদি শেখো, এইটা শেখার দরকার নাই, আবার এইটা শিখলে এইটা শেখার দরকার নাই, ঠিক আছে। যে কোনো একটা শিখলে হবে তোমাদের। তুমি যদি নিয়ম শিখো তাহলে আমাদের উচ্চারণ শেখার দরকার নাই, যদি উচ্চারণ শেখো তাহলে নিয়ম লেখার দরকার নাই। বাট আমি তোমাদেরকে 2টাই দিব, উচ্চারণের নিয়ম ক্লাসে পড়াবো, আর আমি তোমাদের সাজেশন হিসেবে কয়েকটা শব্দ দিয়ে দিব, 40, 50, 100টার মতো শব্দ দিব। এই শব্দগুলো পড়লেই তোমাদের পরীক্ষায় কমন আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে নিয়মের জন্য আমরা কি কি পড়বো এইখানে আসে, বুঝছো সবাই? প্রশ্নের কোয়ালিটিটা বুঝতে পারছো? কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে বুঝছো কিনা বলো? আমাকে একটু বলতে হবে যে বুঝতে পারছো। হ্যাঁ
স্যার মার্কার দিয়া দেখা যায় না, মার্কার চেঞ্জ করে ফেলাইছি, এখন আর টেনশন নাই, নো টেনশন দুফুর্তি। হ্যাঁ, মার্কার আমি চেঞ্জ করে ফেলছি, আশা করি এখন দেখা যাবে। অপশনে দুইটাই কি আসবে? হ্যাঁ, অপশন দুইটাই আসবে। আমাদের বাংলা পরীক্ষার অপশন নিয়মও আসবে, শব্দ আসবে। কি আসবে? নিয়ম, শব্দ দুইটাই থাকবে। তুমি যে কোনো একটা অ্যান্সার করতে পারো। নিয়ম শিখলে নিয়ম লিখবা, শব্দ শিখলে শব্দ লিখবা। শব্দে 8টা থাকবে, তোমাকে 5টা লিখতে হবে। 5টা লেখার জন্য 5 নাম্বার। নিয়ম, একটা নিয়মের 5টা নিয়ম লিখতে হবে, ওইখানে 5টা লিখলে তুমি 5 পাবা। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? তাহলে আমরা নিয়মটা শিখবো। আচ্ছা শোনো, শব্দ শিখতে গেলে অনেক শব্দ শিখতে হবে। ঠিক আছে, জিসা, জিসা মনে হয় তোমার নাম না? শব্দ আমি তোমাকে দিয়ে দেবো, পিডিএফ আকারে তোমাকে শব্দ দিয়ে দিব। ওই শব্দগুলো যদি তুমি পড়তে পারো, আমি আবারও বলতেছি, ওই শব্দগুলো পড়লে তোমার শব্দ হয়ে যাবে, উচ্চারণগুলো। ঠিক আছে, উচ্চারণ তো আর এভাবে দেখে দেখে ধরে ধরে পড়ানো যায় না, নিয়মটা শেখানো যায়। তো আমি নিয়মটা শেখাই, তাহলে হয়ে যাবে, বুঝছো? তাহলে দেখো, এখন নিয়মের জন্য আমরা কি করব? নিয়মের জন্য তোমাদের কলেজের স্যার, তোমাদের বই বা অন্যান্য টিচার হাজার বা ধরনের প্রশ্ন বলতে পারে, কিন্তু আমার কাছে যদি তুমি পড়ো, আমি তোমাকে জাস্ট 5টা নিয়মের কথা বলবো। কয়টা? 5টা। এই 5টা নিয়ম যদি তুমি পড়তে পারো, 5টাই বলতে এইখানে 5টা, এইখানে 5টা, এইটার 5টা, এইটার 5টা, এইটার 5টা, টোটাল 25টা। কয়টা? 25টা নিয়ম যদি তুমি মুখস্থ রাখতে পারো, তুমি এইখান থেকে 5-এ 5 কনফার্ম পাবা। যেমন আমাদের এই বছর মফলা অলরেডি চলে আসছে, তার মানে এটা বাদ দিয়ে রাখতে পারি। তো বাকি থাকলো আর 4টা, এই 4টায় তাহলে টোটাল 20টা। 20টা নিয়ম যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের কনফার্ম হয়ে যাবে। আমাদের 2026 সালে বাংলা দ্বিতীয় পত্রে উচ্চারণের নিয়মে কোনটা আসছিল? উচ্চারণের নিয়মে ম ফলার উচ্চারণের 5টি নিয়ম লেখা, অর্থাৎ ম ফলা যে আমরা উচ্চারণ করি, এই উচ্চারণের 5টা নিয়ম আছে। এই 5টা নিয়ম লিখতে বলা হয়েছিল, যেটা পরীক্ষায় চলে আসছে। তার মানে 27 ব্যাচে আসার চান্স খুবই কি, বেশি না কম? খুবই কম। তার মানে এটা আমরা বাদ দিয়ে বাকি 4টা যদি আমরা করি, তাহলে হয়ে যাবে। তোমাদের প্রশ্নে এইভাবেই লেখা থাকবে, প্রশ্নে বলা থাকবে এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লেখো। তুমি এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লিখবা, 5-এ 5। তোমার প্রশ্নে যদি থাকে আদ্য অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লেখো, আদ্য অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লিখতে পারলে 5-এ 5। ব ফলা উচ্চারণের 5টি নিয়ম লেখো, যদি ব ফলা 5টি উচ্চারণের নিয়ম তুমি পড়তে পারো, মনে রাখতে পারো, 5-এ 5। অধ্বনি এভাবেই প্রশ্ন আসবে। এভাবে যেভাবে আমি এখানে যেভাবে প্রশ্নটা লিখছি, এইভাবেই প্রশ্নটা থাকবে, প্রশ্ন এইভাবেই করা হবে। তুমি জাস্ট নিয়মগুলা লিখবা। তাহলে এই 5টা একটা স্ক্রিনশট দিয়ে রাখো। পিডিএফটা অবশ্যই আমি দিয়ে দিব, ঠিক আছে? পিডিএফটা আমি অবশ্যই দিব, বাট তারপরে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, কারণ তোমরা তো খুব ভালো ছেলে মেয়ে, তোমাদের তো মানে মাথায় পুরাই গিজ গিজ করে বুদ্ধি। তো স্ক্রিনশট দিয়ে রাখো, যেন এই 5টা তোমরা পড়লেই হয়ে যাবে। আমি এখন প্রত্যেকটা নিয়ম একটা একটা করে পড়াবো। আজকের ক্লাস বেশি সময় লাগবে না, সো আমি চাইবো তোমরা যারা ক্লাস করতেছো সবাই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে। প্রত্যেকটা নিয়ম পড়াইতে 5 মিনিট, 5 মিনিট করে যদি পড়াই, তাহলে 5টা নিয়ম পড়াইতে 25 মিনিট। মাত্র 25টা মিনিট আমার সাথে থাকলে তোমাদের আর বাসায় পড়ার দরকার নাই। ঠিক আছে, বুঝতে পারছো? 20 জন ছিল, কে কে ক্লাস থেকে বের হইছে? আমার কাছে কিন্তু নোটিশ আসতেছে, হ্যাঁ, কে কে ক্লাস থেকে বাইর হইছো খবর আছে, খালি ক্লাসটা শেষ হোক আজকে। তাহলে আমরা প্রথমে শিখবো কি? এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম শিখবো আমরা, তাই না? তাহলে এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম আমরা শিখি। বলা থাকবে, প্রশ্নে বলা থাকবে বাংলা ব্যাকরণে এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লেখো, তাই না? তাহলে 5টা নিয়ম আমরা শিখি। প্রথম নিয়মটা কি? এ ধ্বনি শব্দের প্রথমে যদি একার, শব্দের প্রথমে যদি একার থাকে এবং তারপরে যদি রস্যই দীর্ঘই রস্যু দীর্ঘ এ ওই উন্তর্য বৈষণ্যর ল তালিবস্য থাকে। কি কি থাকে? কোনো একটা শব্দ শুরু হয়েছে, কোনো একটা শব্দ শুরু হয়েছে, মনে করো তেল। কি হয়েছে? শব্দটা কি লিখলাম? তেল। এই শব্দটা শুরুতে কি আছে? এই যে একার আছে, শুরুতে কি আছে? একার আছে। বা ধরো আমি একটা শব্দ লিখি একই, শুরুতে কি আছে? একার আছে। শুরুতে যদি একার দ্বারা কোনো শব্দ শুরু হয়, একার দ্বারা কোনো শব্দ শুরু হয় এবং তারপরে দেখো এখানে একটা রস্যিকার আছে, তাই না? এই রস্যিকার থাকে, দীর্ঘিকার থাকে, রস্যুকার থাকে, দীর্ঘকার থাকে, বা অন্তর্য বৈষণ্যর ল তালিবস্য এই শব্দ বা হ থাকে, তাহলে সাধারণত এ অবিকৃত থাকে, অর্থাৎ উচ্চারণ সেটা হয়, উচ্চারণের কোনো পরিবর্তন হয় না। কোনো শব্দ যদি একার দ্বারা শুরু হয়, এ বা একার দ্বারা শুরু হয়, কোন শব্দ যদি এ বা একার, এ বা একার দ্বারা শুরু হয়
এবং তারপরে যদি এই বর্ণগুলো বা এই কার চিহ্নগুলো থাকে তাহলে এর কোনো পরিবর্তন হয় না। 1 নাম্বার নিয়ম হচ্ছে এইটাই। তুমি সহজভাবে লিখতে পারো যে শব্দের শুরুতে এ বা একার থাকতে, একারের পরে যদি রস্বই দীর্ঘই রস্যু দীর্ঘ এ উন্তর্জ বয়সনর ল তালিবস্য থাকে তাহলে এর কোনো পরিবর্তন হয় না। সহজভাবে লিখে দিবা। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি তেল, মেকি, একি ইত্যাদি। ঠিক আছে, 1 নাম্বার নিয়মটা ক্লিয়ার? ভাইয়া নোট করার কোনো প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? কারণ আমি পিডিএফটা দিয়ে দিব। পিডিএফটা তুমি তোমার ফোনে অন করবা, পিডিএফ রিডার অন করবা, অন করে জাস্ট ওইখান থেকে পড়ে ফেলবা বা লিখে ফেলবা। ক্লাসে নোট করার থেকে আমার কথা শোনাটা তোমার জন্য বেশি জরুরি। ঠিক আছে, সো আমার কথাগুলো শোনো, আমি ক্লাস শেষ হওয়ার সাথে সাথে পিডিএফটা দিয়ে দিব, তখন পিডিএফ দেখে দেখে তুমি পড়ে ফেলতে পারবা। বুঝতে পারছো ভাইয়া? ক্লিয়ার শারমিন? এরপরে 2 নাম্বার নিয়মে যাই। 2 নাম্বার নিয়মে শব্দের আদ্যে। শব্দের আদ্যে মানে কি বোঝায়? শব্দের আদ্যে, শব্দের আদ্যে মানে হচ্ছে আদিতে। শব্দের আদিতে, গরম লেগে গেল কারে? শব্দের আদ্যে মানে কি? শব্দের আদিতে বা প্রথমে, শব্দের আদিতে বা প্রথমে যদি এ থাকে একই কথা, বাট একটু উল্টা ভাবে বলা হচ্ছে। শব্দের আদ্যে একারের পরে যদি অনিশ্বর নিয় থাকে এবং তারপরে যদি রস্বই দীর্ঘই রস্যু দীর্ঘ অনুপস্থিত থাকে তবে সেই ক্ষেত্রে এ এর মতো উচ্চারণ হবে। অর্থাৎ আমরা 1 নাম্বার নিয়মটার মতো করেই 2 নাম্বার। 1 নাম্বার নিয়মে ছিল হচ্ছে উপস্থিত থাকলে, যদি রস্বই দীর্ঘই রস্যু দীর্ঘ থাকে, রস্বই দীর্ঘই রস্যু এর পরে এ দ্বারা কোনো শব্দ শুরু হয়েছে, এ বা একার দ্বারা কোনো শব্দ শুরু হয়েছে, আর তারপরে যদি রস্বই দীর্ঘই থাকে তাহলে এর উচ্চারণটা হবে। আর যদি রস্বই দীর্ঘই না থাকে তাহলে এর উচ্চারণটা হয়ে যাবে এর মতো। কিসের মতো? এর মতো। কি কি যদি না থাকে? যদি রস্বই দীর্ঘই রস্যু দীর্ঘ এই চিহ্নগুলো না থাকে তাহলে এর উচ্চারণ পরিবর্তন হইয়া এ হইয়া যাইবে। কি হইয়া যাবে? এ হইয়া যাবে। আদ্য শব্দের অর্থ হচ্ছে আদি বা প্রথম। আদ্য শব্দের অর্থ কি? প্রথমে। আদ্য শব্দের অর্থ কি রে ভাইয়া? কি বললাম? ইভা। আদ্য শব্দের অর্থ মিস ইভা। কখন যেন মিসেস ইভা হইয়া যায়, ভরসা নাই। আদ্য শব্দের অর্থ কি? প্রথমে। যদি কোনো শব্দের প্রথমে এ থাকে এবং তারপরে যদি এই চিহ্নগুলো, এই অক্ষরগুলো না থাকে তাহলে এর উচ্চারণ এর মতো হয়ে যাবে। যেমন আমরা উদাহরণ হিসেবে ধরতে পারি ট্যাংরা। কি লিখলাম? ট্যাংরা। ট্যাংরার উচ্চারণটা কেমন হয়? ট্যাংরা শব্দটা লিখতেছি ট্যাংরা না, উচ্চারণ এ আসে, কিন্তু আমরা উচ্চারণ করতেছি কি? ট্যাং রা। উচ্চারণটা হচ্ছে কেমন? এই যে এই উচ্চারণটা হচ্ছে, উচ্চারণ হচ্ছে ট্যাংরা, তাই না? এ হচ্ছে ট্যাং, এ এর মতো উচ্চারণ হচ্ছে। কিসের মতো উচ্চারণ হচ্ছে? এ এর মতো হচ্ছে না, ট্যাংরা হচ্ছে না, হচ্ছে ট্যাং, এর মতো উচ্চারণ হচ্ছে, তাই না? বুঝতে পারছো সবাই? 2 নাম্বার নিয়মটা ক্লিয়ার সবার? এরপরে 3 নাম্বার নিয়মে আসি। একার যুক্ত এক অক্ষর ধাতুর সঙ্গে আ প্রত্যয় যুক্ত হলে সাধারণত সেই একারের উচ্চারণ এক আর হয়ে থাকে। কি বললাম? একার যুক্ত এক অক্ষর। একার যুক্ত এক অক্ষর। এক অক্ষর বলতে কি বোঝায়? ট্যাংরা মাছের আছে। হ্যাঁ, ট্যাংরা মাছ আছে তো, খাইছো? সেই স্বাদ না? এরপরে 3 নাম্বার নিয়মটা কি বলছি? এ ধ্বনির 3 নাম্বার নিয়মে কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে এক অক্ষর বিশিষ্ট। এক অক্ষর বলতে ধরো হচ্ছে দুইটা শব্দ মিলে, এই যে একটা শব্দ, এই যে আরেকটা, এরকম শব্দ যেটার মধ্যে একটার সাথে একার বেচা, একটা শব্দ মানে দুইটা অক্ষর বিশিষ্ট। 2 অক্ষর দ্বারা যদি কোনো শব্দ শুরু হয় মানে হয় এবং সেখানে যদি একার থাকে, সেখানে যদি একার থাকে তাহলে, এবং এখানে যদি আ প্রত্যয় থাকে, কি প্রত্যয়? আ। স্বরে আ হচ্ছে উজ্জ থাকে, এটা লেখা হয় না বাট উচ্চারণ করার সময় আসে। লেখা হয় না বাট উচ্চারণ করতে আসে। উচ্চারণ করার সময় যখন আসে তখন এই এক অক্ষরের কি হয়? এর উচ্চারণটা তখনও এর উচ্চারণটা এর মতো হইয়া যায়। কিসের মতো রে? এর মতো। এটা এর মতো হইয়া যায়। যেমন ঠেলা, সামলা আজকে, বেচা, তারপরে আমরা উদাহরণ দেখতে পারি বেচা প্রভৃতি, তাই না? যদি এক অক্ষর বিশিষ্ট মাত্র দুইটা শব্দ দ্বারা, কয়টা সরি, দুইটা অক্ষর দ্বারা, যদি দুইটা অক্ষর দ্বারা কোনো শব্দ হয়, সেখানে যদি এ দ্বারা শব্দ শুরু হয় তাহলে সেই এটা এর মতো উচ্চারণ হয়। যেমন বেচা, এই যে ব চ এক অক্ষর বিশিষ্ট বেচা,
এই বেচা শব্দটা যখন আমরা উচ্চারণ করব তখন লিখবো বয় চয় আকার, বয় জফলা আকার, চয় আকার, ব্যা এ ব্যা চা, ছাগলের মতো করো দেখি ব্যা। সবাই ব্যা, জোরে বলিস না রে ভাই, জোরে বলিস না, তাইলে আবার মা মনে করবো কি রে সারে কি ছাগল হয়ে গেল নি রে। হ্যাঁ, এর মতো উচ্চারণ হচ্ছে বেচা। তারপরে ঠেলা। হ্যাঁ, বুঝতে পারছো সবাই? সবাই 3 নাম্বার ক্লিয়ার? 3টা নিয়ম ক্লিয়ার হইছো? এরপরের আমরা 4 নাম্বার নিয়মে যাব। এ ধ্বনির 4 নাম্বার নিয়ম, এ ধ্বনির 4 নাম্বার নিয়মে যাব। সবাই 3টা নিয়ম ক্লিয়ার হইছো কিনা আমাকে একটু বলো। সবাই বলবা 3টা নিয়ম ক্লিয়ার হইছো কিনা। বে এ বে আসে না, উচ্চারণটা বে হয় না, উচ্চারণটা কি হয় না, বে হয় না, উচ্চারণ হয় বে। উচ্চারণটা কি হয়, বে, বে না, বেচা বলি না আমরা, বেচা বলি না আমরা, বেচা বলি, বে এ বলি, তাই না? উচ্চারণ করার সময় কি বলি, বে, আমরা বলি না বে। বেচা বলি না আমরা, কি বলি, বেচা, তাই না? এ উচ্চারণ হচ্ছে। ক্লিয়ার সবাই? ইভা ক্লিয়ার, দহিদুল ক্লিয়ার, মারজানা ক্লিয়ার, রুহি ক্লিয়ার? তার মানে আমরা 4 নাম্বার নিয়মে যাইতে পারি এ ধ্বনির। তাহলে আমরা 4 নাম্বার নিয়মে চলে যাই। কিরে সিজান, শোনো, যারা একদম টানা ক্লাস করবা তারা বুঝতে পারবা, যারা আসবার যাবা আসবার যাবা তারা কিন্তু বুঝতে পারবা না। এগুলো এমসিকিউ আসে না, কিভাবে আসবে এগুলো, এমসিকিউ আসে না, এই যে এইভাবেই আসবে। শোনো, যারা এখনো এটা নিয়ে বুঝো নাই, কে যেন বলছো এই কমেন্টটা করছো কে, আমাদের শ্রদ্ধেয় লিসা মুনা, লিসা আপা, শোনো, বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউ আসে না, প্রশ্নটাই যে এরকমই হবে, এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লেখো, তখন তোমাকে এই উচ্চারণগুলো লিখতে হবে, এই নিয়মগুলো লিখতে হবে। প্রশ্ন এইটা করবে তোমাকে পরীক্ষার খাতা, পরীক্ষার প্রশ্নপত্রে তোমার এইটা দেওয়া থাকবে, তোমাকে এইটাই লিখতে হবে। বুঝতে পারছো? ইভা না কি জানো, কি রে লিসা, বুঝছো? তারপরেরটাই আমরা যাই, তারপরে 4 নাম্বার নিয়মে যাই। এক অক্ষর সর্বনাম পদে এ সাধারণত স্বাভাবিকভাবে একারের মতোই উচ্চারণ হয়। এখন আমাদের জানা উচিত সর্বনাম কি। সর্বনাম কি তোমরা কি কেউ জানো? যদি কেউ সর্বনাম কি এটা জেনে থাকো তাহলে আমাকে এই অ্যান্সারটা দিবা যে সর্বনাম কি। তাহলে সর্বনাম যদি জানো তাহলে এটা বুঝাইতে সুবিধা হবে। স্যার নিয়মগুলো একটু পেঁচিয়ে যাচ্ছে, নিয়মগুলো পেঁচিয়ে যাচ্ছে না, তোমরা একটু মনোযোগ সহকারে পড়লেই নিয়মগুলো হবে। নিয়মগুলো এইখানে দেখো, একটা নিয়মকে ভাঙায়া ভাঙায়া হয়, এবং তোমাদের বই এভাবে। এর কি আর কোনো এক্সাম দেয় নাই নাকি? এরা এক্সাম যদি দিত তাইলে কি আর তোর মতো এত ব্রিলিয়েন্ট হইতো রে? এমসিকিউ হয় না ভাইয়া, ঠিক আছে? আল্লাহু আকবার। তাহলে সর্বনাম কাকে বলে? সর্বনাম কাকে বলে? স্যার এইগুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ, এইগুলো মুখস্থ করতে হবে, একটু টেকনিক্যালি মুখস্থ করলে হয়ে যাবে। আমি একটা নিয়মকে ভাঙায় ভাঙায়, ধরো 1 নাম্বার নিয়ম আর 2 নাম্বার নিয়ম প্রায় সেম। 1 নাম্বার নিয়মে হচ্ছে রস্যই দীর্ঘই থাকলে এর উচ্চারণ পরিবর্তন হয় না, আর রস্যই দীর্ঘই না থাকলে এ হয়ে যায়। 3 নাম্বার নিয়ম বলা হচ্ছে এক অক্ষর বিশিষ্ট যদি কোনো শব্দ হয় সেখানে এর মতো হয়। 4 নাম্বার নিয়মেও সেম সেম কথাই বলা হচ্ছে, এক অক্ষর বিশিষ্ট সর্বনাম। এখন সর্বনাম কিগুলো? নামের পরিবর্তে যা ব্যবহার হয় তাকেই সর্বনাম বলে। কি বলে? বিশেষ্যের পরিবর্তে যায়। আমরা সহজভাবে বলি, নামের পরিবর্তে যা হয়, নামের পরিবর্তে যা হয় তাকেই সর্বনাম বলে। যেমন সে, কে, রে, এগুলো কি এক একটা সর্বনাম। এগুলো কি নামের পরিবর্তে, নামের পরিবর্তে ব্যবহার যেগুলো হয় সেগুলো যদি এক অক্ষর বিশিষ্ট হয় এবং একার থাকে, কি থাকে, একার থাকে, তাহলে এই একার বা এর কোনো পরিবর্তন হয় না। নামের পরিবর্তে যা বসে তাকেই সর্বনাম বলে। এবং নারী না ভাই যারে তার মাথা, তাহলে সর্বনাম পদে এ থাকলে আমরা সহজভাবে লিখতে পারি যে সর্বনাম পদে এ সাধারণত স্বাভাবিকভাবে এর মতোই উচ্চারণ হয়। আরো সহজভাবে বলতে গেলে সর্বনামের এটা এর মতোই উচ্চারণ হয়, সর্বনামে এ কখনো পরিবর্তন হয় না। এভাবে লিখলেও আমাদের হয়ে যাবে। ক্লিয়ার সবাই? তারপরে আমরা যাই 5 নাম্বার, সংস্কৃত শব্দ। তারপরে কি বলছে? সংস্কৃত শব্দ। হ্যাঁ, সংস্কৃত শব্দটা আমরা জানি এরপরে বলা হচ্ছে কি সংস্কৃত শব্দ, তাই না? সংস্কৃত শব্দে সাধারণত এর উচ্চারণ অবিকৃত থাকে। সংস্কৃত শব্দে সাধারণত এর উচ্চারণ কি হয়? অপরিবর্তিত থাকে। সংস্কৃত শব্দে সাধারণত এর উচ্চারণটা অপরিবর্তিত হয়। সংস্কৃত শব্দে এ কখনো পরিবর্তন হয় না। আমরা সহজভাবে লিখবো সংস্কৃত বা তৎসম শব্দে, সংস্কৃত বা তৎসম শব্দে কখনো এর পরিবর্তন হয় না, একারের কোনো পরিবর্তন হয় না, এটাই নিয়ম।
সংস্কৃত শব্দে কি হয় না, কখনো এর পরিবর্তন হয় না। সংস্কৃত শব্দ কি কি আছে? সংস্কৃত শব্দ আমরা লিখতে পারি হেমন্ত, চেতনা, আরো কিছু সূর্য লিখতে পারি, এরপরে আমরা আরো অনেক শব্দ লিখতে পারি এ দ্বারা। সংস্কৃত কি লিখলাম? হেমন্ত, চেতনা। এছাড়াও আমরা লিখতে পারি একতা। সংস্কৃত শব্দ লিখতেছি, আমি কি লিখতেছি? সংস্কৃত শব্দ লিখতেছি। একান্ত, এরপরে আমরা আরো লিখতে পারি এক বচন। তারপরে আমরা কি লিখতে পারি? আরো লিখতে পারি এদেশ, একেশেষ, একেশ্বর, এদেশ। এগুলো কি শব্দ? এগুলো সব একাদশ, একাদশ। এগুলো সব হচ্ছে কি শব্দ? সংস্কৃত শব্দ। এবং এই সংস্কৃত শব্দে কখনো কি হয় না, সংস্কৃত শব্দের কখনো এর পরিবর্তন হয় না। এ কখনো সংস্কৃত শব্দে এ কখনো এ হবে না, এর কোনো উচ্চারণ হবে না, এরকম কিন্তু হবে না, এটা সবসময় উচ্চারণ হবে। সবাই কি বুঝতে পারছো কিনা বলো? ঠিক আছে, সবাই বুঝতে পারছো? 5টা নিয়ম। সংস্কৃত শব্দ মানে হচ্ছে যে শব্দগুলো বাংলা শব্দ না, যেগুলো সংস্কৃত বা তৎসম শব্দ থেকে এসেছে, যেগুলো সংস্কৃত বা তৎসম। বাংলা ভাষা কিন্তু কোনো একক ভাষা না, বাংলা ভাষা কোনো একক ভাষা না, বাংলা ভাষা হচ্ছে জগা খিচুড়ি ভাষা। এইখানে কিছু ইংলিশ শব্দ আছে, কিছু বাংলা শব্দ আছে, কিছু বিদেশি শব্দ আছে, কিছু হচ্ছে সংস্কৃত শব্দ আছে, কিছু তৎসম শব্দ আছে, কিছু ইউরোপীয় শব্দ আছে, কিছু ল্যাটিন শব্দ আছে, সব কিছু মিলাইয়া বাঙালিরা আমরা খুব ভালোবাসি তো, তাই সবাই নিয়ে আমরা একসাথে বাস করি। তো এই কারণে যখন বাংলা ভাষা তৈরি হইলো, তখন কি করলো, সবার থেকে একটু একটু করে হাওলাত নিল, ভাই একটু দাও না, ভাই একটু দাও না, এভাবে দিতে দিতে অনেকগুলো শব্দ হইলো। তারপরে সেই শব্দকে আমরা বানাই ফেলাইলাম বাংলা ভাষার শব্দ, তাই না? তো এই যে আমরা কিছু একান্ত যেগুলো পরীক্ষায় সাধারণত আসে, সেই শব্দগুলো আমরা লিখে দিছি। তো এগুলো তোমরা পাবা। ঠিক আছে, বুঝতে পারছো? এ ধ্বনির উচ্চারণের নিয়ম সবার ক্লিয়ার হইছে? হ্যাঁ স্যার আবার বলেন, বললে হয় স্যার, আবার বললে ভালো হয়। কোনটা আবার বলবো? সংস্কৃত মানে হচ্ছে বাংলার নিজস্ব শব্দ না, এটা হচ্ছে সংস্কৃত। এটা সব থেকে ভালো বোঝে হিন্দুরা, যারা হচ্ছে তাদের ই পড়ে, কি বলে এটারে, হিন্দুরা কি যেন পড়ে, ধর্মীয় গ্রন্থ, লক্ষ্মীর পাঁচালী পড়ে, এরপরে হচ্ছে তাদের যে পুরাণ আছে, পুরাণ পড়ে, এরা ভালো সংস্কৃত শব্দ জানে, তাদের বইগুলো সংস্কৃত শব্দে লেখা। এটা শুনতে বাংলার মতো মনে হইলেও আসলে সেটা বাংলার মতো নয়, বা বাংলা শব্দ নয়, উল্টা শব্দ। ঠিক আছে, সো এই শব্দগুলোর সাথে কখনো এর পরিবর্তন হয় না। আমরা এই যে কিছু শব্দ লিখছি, এই শব্দগুলো মনে রাখবা। আল্লাহু আকবার। ঠিক আছে, তাহলে এ ধ্বনি সবার ক্লিয়ার? সবাই ক্লিয়ার হইছো কিনা বলছো? মোটামুটি গীতা, হ্যাঁ গীতা থাকে, সো এগুলো সংস্কৃত শব্দ লেখা। হ্যাঁ, তাহলে আমরা এ ধ্বনি সম্পর্কে জেনে গেলাম সবাই, তাই না? এরপরে আমরা যাব কি ধ্বনি সম্পর্কে? এরপরে যাব আদ্য অ নিয়ে কথা বলবো। এরপরে কি নিয়ে কথা হবে? আদ্য অ, এ ধ্বনি। তাহলে এ ধ্বনি সবার ক্লিয়ার? তাহলে আদ্যটা নিয়ে আমরা এখন কথা বলি। আদ্য অ ধ্বনি নিয়ে কথা বলবো। অ ধ্বনি আমরা সবাই জানি। আদ্য শব্দের অর্থ আমি ক্লাসের প্রথমে বলছি, দেখি তোমাদের মনোযোগ কতটুকু। আদ্য শব্দের অর্থ আমি এ ধ্বনি পড়ানোর সময় বলছিলাম, 2 নাম্বার নিয়ম পড়ানোর সময়। তোমরা যে ক্লাসে মনোযোগী কিনা আমি একটু পরীক্ষা করতে চাই। আদ্য শব্দের অর্থ কি হবে সবাই বলো? সংস্কৃত ভাষা বুঝবা কিভাবে? যেই ভাষাগুলো উচ্চারণ করতে গেলে একটু কষ্ট হয়, যেই শব্দগুলো লিখতে গেলে যুক্ত বর্ণ ব্যবহার করতে হয়, সেগুলোই সংস্কৃত শব্দ। সহজভাবে মনে রাখতে গেলে যেই শব্দগুলো লিখতে যুক্ত বর্ণ ব্যবহৃত হয়, সেগুলোই সংস্কৃত শব্দ। আর যেগুলো উচ্চারণ করতে গেলে একটু কঠিন লাগে, একটু ভেতর থেকে আসে, সেগুলো সংস্কৃত শব্দ। সহজ ভাষায় যেই শব্দগুলো লেখার সময় যুক্ত বর্ণ থাকে, সেগুলোই সংস্কৃত শব্দ হয়। সংস্কৃত শব্দ ম্যাক্সিমাম টাইমে যুক্ত বর্ণ থাকে। ঠিক আছে, বুঝছো? তাহলে আদি শব্দের অর্থ কি? আগে। তারপরে আমাদের সৈকত বলছে শুরুতে, তারপরে আমাদের সিয়াম বলছে প্রথমে, আর রহমান বলছে প্রথমে, ওয়াসিম ভাই বলছে আগে, তারপরে নাবিয়া সুলতানা বলছে প্রথমে। হ্যাঁ, আদ্য শব্দে পরিবর্তন হয় না। জি, পরিবর্তন হয় না। আদ্য শব্দের অর্থ হচ্ছে প্রথমে। আমরা অ হচ্ছে ইংলিশের ভাওয়েলের মতো, অ হচ্ছে ইংরেজিতে ভাওয়েলের মতো। এই অটা অনেক শব্দের মধ্যে থাকে, কিন্তু আমরা উচ্চারণ করার সময়, লেখার সময় পাই না। লেখার সময় পাই না, কিন্তু আমাদের কি থাকে, উচ্চারণ করার সময় ঠিকই থাকে। তাহলে এই নিয়ম একদম অল্প সময় শিখাবো। ঠিক আছে, মনোযোগ সবার যেন থাকে। যদি শব্দের আদিতে মানে প্রথমে, আদ্য মানে হচ্ছে প্রথমে বা আদিতে, আদ্য শব্দের অর্থ, আদি শব্দের অর্থ একটাই,
আদ্য শব্দের অর্থ, আদি শব্দের অর্থ কি একটাই, দুইটা শব্দের অর্থই প্রথমে। যদি শব্দের প্রথমে অ থাকে এবং তারপরে যদি রস্যকার থাকে, তবে সেই অ এর উচ্চারণ ও এর মতো হয়। সেই অ এর উচ্চারণ কিসের মতো হয়? অ এর মতো হয়। যেমন আমি একটা শব্দ প্রথমে লিখছিলাম অতি, তাই না? অ আছে, শুরুতে কি আছে? অ ধ্বনি আছে। এরপরে দেখো একটা রস্যইকার আছে, যার কারণে এই অ এর উচ্চারণ লিখি অতি। আমরা বলি অতি বলি না, আমরা কি কখনো অতি বলি? অতি সুন্দর, অতি সুন্দর, অতীব ভালো, এভাবে বলি? এভাবে কিন্তু বলি না, আমরা কি বলি? অতি সুন্দর। কি বলি? অতি সুন্দর, অতীব, তাই না? আবার আরেকটা শব্দ লিখি অভিযান। অভিযান উচ্চারণটা হচ্ছে কি? অভিযান। আমরা কি বলি? এ অভিযান, অভিযানে কি যাবি তুই? অভিযানে যাই না, আমরা কিসে যাই? অভিযানে যাই। কোথায় যাই রে? আমরা অভিযানে যাই। এই যে শুরুতে অবর্ণটা আছে, শুরুতে অবর্ণটা আছে, কিন্তু এরপরে কি আছে? রস্যইকার থাকার কারণে অ এর উচ্চারণটা হয়ে যাচ্ছে ও এর মতো। অ এর উচ্চারণ কিসের মতো হচ্ছে ভাইয়া? ও এর মতো হচ্ছে, তাই না? বুঝছো সবাই? ক্লিয়ার কিনা বলো সবাই, দ্রুত বলতে হবে। ক্লিয়ার? প্রথমটা, যদি শব্দের শুরুতে অ ধ্বনি থাকে, এরপরে যদি দুইটা কার চিহ্ন, রস্যইকার আর রস্যকার, এই দুইটা চিহ্ন যদি থাকে, তাহলে সেই ওটা অ এর মতো হয়। তখন আর অভিযান হয় না, তখন সেটা হয় অভিযান। ঠিক আছে? এরপরে অধিকার, অতি, অধীন, আরো অনেক শব্দ আছে, আমরা অনেকগুলো উদাহরণ ব্যবহার করতে পারি। আমরা উদাহরণ হিসেবে এই যে ব্যবহার করে দিছি অভিধান, বলি না অভিধান, বলি অভিযান। অভিযান, অতি, মতি, গতি, কিরে? হ্যাঁ, বুঝছো সবাই? ক্লিয়ার? তারপরে 2 নাম্বার নিয়মটা দেখো। 2 নাম্বার নিয়মে কি বলা হচ্ছে ভাইয়া? 2 নাম্বার নিয়মে সবাই কিন্তু খুব মনোযোগী দেখা যাচ্ছে। এরকম স্টুডেন্ট 10-5টা থাকলে হয়, এত 5-6 হাজার স্টুডেন্ট লাগে না, মাত্র 100 স্টুডেন্ট থাকলে হয়, তাই না? অতিরিক্ত, হ্যাঁ, আমরা বলি না অতিরিক্ত, বলি কি? অতিরিক্ত, তাই না? হ্যাঁ, অতিরিক্তটাও ও, অতিরিক্ত, আমরা বলি না অতিরিক্ত। হ্যাঁ, ক্লিয়ার? তারপরে দেখো, শব্দের আদ্যে অ থাকলে এরপরে যদি জ ফলা থাকে, জ ফলা কোনটি? এই যে এটাকে জ ফলা বলে। এটাকে কি বলা হয়? জ ফলা। এই চিহ্নটাকে কি বলা হয়? জ ফলা বলে। যদি শব্দের শুরুতে অ থাকে, এরপরে যদি জ ফলা থাকে, তাহলে সেই ক্ষেত্রে অ এর উচ্চারণ ও এর মতো হয়। সেই অ এর উচ্চারণ ও এর মতো হয়। শব্দের শুরুতে কি আছে? স্বরে অ অক্ষরটা আছে, এরপরে যদি আমরা জ ফলা দেখতে পাই, তাহলে সেই স্বরে অটাও আমরা ও এর মতো উচ্চারণ করব। যেমন আমরা লিখতে পারি আদ্য, উচ্চারণ কি হচ্ছে? আদ্য, দয় দয় দো, আদ্য, উচ্চারণ হচ্ছে কি? এই অটার উচ্চারণ হয়ে যাচ্ছে ও এর মতো। তার মানে এই যে জফলা, এই জফলা বেয়াদবটা থাকার কারণে অ আর উচ্চারণ হচ্ছে না, উচ্চারণ হয়ে যাচ্ছে ও, আদ্য। বুঝতে পারছো? অসীম, হ্যাঁ, লেখো অসীম। 1 নাম্বার নিয়মে এখনো তোমরা পড়ে আসো অসীম। আমরা লিখি অসীম, অসীম বলি না, অসীম বলি। ঠিক আছে? হ্যাঁ নিলয় ভাই, ক্লিয়ার? 2 নাম্বার নিয়মটা ক্লিয়ার? যদি জফলা থাকে, শব্দের শুরুতে অ আছে, পরে জফলা আছে, তাহলে সেটা ও এর মতো উচ্চারণ হবে। ঠিক আছে? যেমন উদাহরণ আদ্য, অন্য, অত্যাচার, কন্যা, বন্যা, তাই না? সবাই খুব ভালো। পদ্ম, হ্যাঁ পদ্ম, ক্লিয়ার? সবাই ক্লিয়ার? হ্যাঁ, পদ্ম উচ্চারণ করার সময় ও উচ্চারণ করি, পদ্ম রে। তারপরে 3 নাম্বার নিয়মটা দেখো। 3 নাম্বার নিয়ম দেখো, এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা যখন নিয়ম পড়তেছি, নিয়ম পড়ার সময় কিন্তু আমরা শব্দগুলোও শিখতেছি, তাই না? সো নিয়ম পড়লে একটা উপকার হয় তোমাদের, সেটা হচ্ছে তুমি শব্দটাও সাথে সাথে শিখে যাও। সো নিয়ম পড়লে তোমার শব্দটা এক্সট্রা ভাবে শেখার দরকার হয় না। এই নিয়মগুলো থেকে শব্দগুলো আছে, এই কারণে আমাদের নিয়ম পড়লে শব্দ শেখার প্রয়োজন হয় না, এই কারণে আমরা নিয়মটা পড়াইতেছি। ঠিক আছে? শব্দ পড়ানো হচ্ছে না। অনেকেই বলবা ভাইয়া শব্দ পড়ান, শব্দ পড়ান, এরকম যারা বলবা তাদের জন্য বলতেছি যে নিয়ম পড়লে আমাদের শব্দ অটোমেটিকলি হয়ে যায়, এই জন্য আমরা নিয়মটাই ফোকাস করতেছি। ক্লিয়ার? এরপরে 3 নাম্বারে আসো। শব্দের আদ্যে মানে কি? প্রথমে যদি অ থাকে, শব্দের প্রথমে যদি অ থাকে, এরপরে যদি কিও থাকে, মই জয় থাকে, তাহলে সেই ক্ষেত্রে অ এর উচ্চারণ সাধারণত ও এর মতো হয়। যদি আমরা আবার আরেকটা নিয়ম, সেটা কি পাইলাম? যদি খণ্ড কিও থাকে আর মই জ থাকে, তাহলে ও এর উচ্চারণ কিসের মতো হবে? ও এর মতো হবে। যেমন যজ্ঞ, যেমন কি? যজ্ঞ, যেমন আমরা লিখতে পারি
যোগ্য, অক্ষ লিখি, অক্ষ। এই যে অ আছে, এরপর খণ্ডত্ব আছে, এই ক্ষিয় আছে, এই কারণে এটার উচ্চারণ হবে অক্ষ। অক্ষ উচ্চারণ হচ্ছে কি অক্ষ। এই যে অটার উচ্চারণ ও এর মতো হয়ে যাচ্ছে, যজ্ঞ লিখতে পারে, যজ্ঞ, যজ্ঞ কি ও, যজ্ঞ। এই যে ঔকার আসতেছে, এই যে ঔকার আসছে, দেখো দেখছো, বুঝতে পারছো? কন্য হবে না কেন? না কেন হবে? কন্য হবে নাকি কন্যা হবে? কন্যা। আচ্ছা, কন্যার মধ্যে এখনো আছো তুমি? কন্যা রে, কন্যা রে, কন্যা রে, কন্যা। এই যে কো উচ্চারণ করি কোন, নয় নয় আকার না, কন্যা। ঔকার, এই যে ও আসতেছে, উচ্চারণে কি আসতেছে? ও, ও, কন্যা বলি না, কন্যা বলি, ঠিক আছে? বুঝছো ভাইয়া? শাহজালাল না? হ্যাঁ, অক্ষম, অক্ষম। এই যে ভাইয়া বলছে অক্ষম, আমি অক্ষম, কিন্তু আমার ভাইয়া অক্ষম না। ভাইয়া কি অক্ষম রে? অক্ষম। উচ্চারণ কি? অ, কয় খ ম, অক্ষম। উচ্চারণ হচ্ছে অক্ষম, ঠিক আছে? বুঝছো সবাই? 3 নাম্বার নিয়মটা সবার ক্লিয়ার, তাই না? কন্যা, এই যে কন্যাটা লিখছিলাম, বুঝছো? তারপরে আমরা 4 নাম্বার নিয়মে যাব। 4 নাম্বার নিয়মে যদি আমরা যাই, তাহলে 4 নাম্বার নিয়মে কি বলা হচ্ছে দেখো। 4 নাম্বার নিয়মে বলা হচ্ছে কি, যদি শব্দের প্রথমে বানান, জি বানান, ফাহিম ভাই বানান। স্যার কন্যার গান আছে? হ্যাঁ, কন্যার গান অবশ্যই আছে, কেন থাকবে না? শব্দের প্রথমে যদি অ থাকে, তারপরে যদি রি থাকে বা রিকার থাকে, তাহলে যুক্ত বর্ণ থাকলেও সেই অ এর উচ্চারণ সাধারণত ঔকারের মতো হয়। শব্দের শুরুতে যদি অ থাকে, মিশ্রণ, মিশ্রণ, এই যে রিকার থাকার কারণে উচ্চারণ হয়েছে মিশ্র, মিশ্র, মিশ্রণ। বুঝছো? যৌকিত, যৌ, যৌ, যৌকিত, আমরা যকিত, আমরা বলি না যকিত, আমরা কি বলি? যৌকিত। কি বলি? যৌকিত। বুঝতে পারছো? ও উচ্চারণ, উচ্চারণ সময় কি হয়? ও এর উচ্চারণ হয়। ওইগুলো তো হস বা হসান্ত ব্যবহার করতে হবে মনে হয়, জি হস বা হসান্ত ব্যবহার করতে হবে। বুঝছো সবাই? ক্লিয়ার? 4 নাম্বার নিয়মটা ক্লিয়ার। এরপরে 5 নাম্বার নিয়মে আমরা যাই। 5 নাম্বার নিয়মে কি বলা হচ্ছে? শব্দের প্রথমে যদি অযুক্ত, পরে যদি রফলা থাকে। এখন অনেকেই রফলা চিনো না, এই যে এইটাকে বলা হয় রফলা। এই যে এইটাকে বলা হয় কি? রফলা থাকে। যদি শব্দের শুরুতে অ থাকে এবং পরে যদি রফলা থাকে, তাহলে অ এর উচ্চারণ ও এর মতো হয়। রফলা থাকলে অ এর উচ্চারণ ও এর মতো হবে। যেমন গ্রহ, গুরু, গ্রহ। আবার বলতে পারে গ্রন্থ। এই যে এইখানে কিন্তু উচ্চারণের সময় একটা অ থাকে, উচ্চারণের সময় একটা ভাওয়েল কি থাকে? সাউন্ড থাকে। সো এই কারণেই এই অ এর উচ্চারণ ও এর মতো হয়ে যায়। এই অ এর উচ্চারণ কিসের মতো হয়? ও এর মতো হয়। 4 নাম্বারটা আরেকবার বোঝান। আচ্ছা, 4 নাম্বারে বলা হয়েছে যে যদি রিকার থাকে, এই যে রিকার, এই চিহ্নটাকে চিনো না? আমরা ছোটবেলায় শিখছি না? একার, রস্যিকার, দীর্ঘিকার চিনছি না? সো এই রিকার যদি থাকে, শব্দে যদি ও এর পরে এই রিকার থাকে, তাহলে এই স্বরে ওটা ও এর মতো হয়ে যাবে। এইখানে মিশ্র, বক্তব্য, এরপরে যৌকিত, এই শব্দগুলো উচ্চারণ করার সময় হচ্ছে আমরা লেখি না, বাট সাউন্ড আসে, ও এর সাউন্ড আসে, ও এর মতো কি আসে? সাউন্ড আসে। এই সাউন্ড আসার কারণে এটাকে অ ধরা হয়েছে। বুঝছো? বুঝছো সবাই? তাহলে আমাদের অধ্বনি কি ক্লিয়ার সবার? অধ্বনি সবাই ক্লিয়ার হয়েছে কিনা বলো? অধ্বনি ক্লিয়ার হয়েছে কিনা সবাই? জি স্যার, মি স্যার, কি স্যার বইলা কমেন্ট করো। বুঝছো কিনা সবাই বলবা, তারপরে আমরা এর পরের নিয়মটা শিখবো। আমরা কিন্তু আজকের ক্লাস প্রেম, হ্যাঁ প্রেম শব্দটা উচ্চারণ না, প্রেম, প্রেমে তো এ ছিল রে পাগলা, এ ধ্বনি যখন পড়াইছি তখন বলতি। এ ধ্বনি পড়ানোর সময় প্রেমের কথা বলতি, তাহলে শিখাই দিতাম। এখন তো আর প্রেম শিখানো যাবে না। ক্লিয়ার সবাই? আচ্ছা, রুহি বলছে ক্লিয়ার। তারপরে চন্দ চ কি নাম লেখো, জেয়ার। তারপরে নাফিসা আক্তার, কাশবীর, উম্মে জামিলা। এখন আমরা শিখবো ব ফলা।
তোমাদের পরীক্ষায় যারা 2027 সালে পরীক্ষা দিবা, আমি তোমাদের একটা কথা বলে দেই, তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটা আসার চান্স সব থেকে বেশি, সব থেকে বেশি পরীক্ষায় আসার চান্স হচ্ছে এইটা। এইটা তোমাদের 70%। যদি পরীক্ষায় মানে মোটামুটি মিলন স্যার ঠিকঠাক থাকে, জায়গা মতো অবস্থান করে, তাহলে এইটা তোমাদের পরীক্ষায় আসার চান্স সব থেকে বেশি। বফলা উচ্চারণের 5টি নিয়ম লেখো, বুঝছো? কারণ মফল এবার চলে আসছে, এবার বফলা আসার চান্স, বুঝছো? তো বফলার নিয়মটা আমরা একবার শিখবো। কি লিখবে প্রশ্নে, কি বলা থাকবে? বফলা উচ্চারণের 5টি নিয়ম লেখো। তাহলে তোমরা 5টা নিয়ম লিখবা। কি কি নিয়ম লিখবা? আদ্য ব্যঞ্জনের, আদ্য শব্দের অর্থ আমরা অবশ্যই জানি। যদি শব্দের শুরুতে যদি বফলা থাকে এবং সেই বফলা কোনো উচ্চারণ হয় না, কি হয় না? শব্দের শুরুতে যদি বফলা থাকে, যেমন আমরা স্বাধীন শব্দটা লিখি স্বাধীন, এই যে স্বাধীনের একটা বফলা আছে নিচে, দেখছো এই যে ব আছে না, এইটা যদি শব্দের শুরুতে বফলা থাকে, শব্দের শুরুতে বফলা থাকলে সেই বয়ের উচ্চারণ হয় না। শব্দের শুরুতে বফলা থাকলে বয়ের উচ্চারণ হয় না, ঠিক আছে? একটাই নিয়ম। তারপর স্বদেশ, কে যেন একটা লম্বা কমেন্ট করছে, একটু পড়বো রে। বলছে স্যার আমি এই ক্লাসটা রেকর্ড ক্লাস করব স্যার, কিছু বুঝতে পারছি না, কারেন্ট ছিল না। আচ্ছা ঠিক আছে, মিলন তো ঠিক নাই, মিলন ঠিক নাই দেখাই তো টেনশনে আসি রে। মিলন যদি ঠিক থাকতো তাহলে তো টেনশন করতাম না তোদের নিয়ে। তারপরে জ্বালা, যদি শব্দের শুরুতে ব ফলা থাকে তাহলে বয়ের উচ্চারণ হয় না। শব্দের শুরুতে ব থাকলে বয়ের উচ্চারণ কি হয় না? হয় না। শব্দের শুরুতে বা প্রথমে যদি ব ফলা থাকে তাহলে সেই বয়ের উচ্চারণ হয় না। বুঝছো? এরপরে আমরা 2 নাম্বার নিয়মে যাই। শব্দের মধ্যে কিংবা শেষে, যদি শব্দের মধ্যে কিংবা শেষে ব ফলা থাকে তাহলে ব্যঞ্জন বর্ণটা দ্বিত্ব করতে হয়। এই যে দ্বিত্ব, কি বলছে? দ্বিত্ব, দ্বিত্ব মানে হচ্ছে 2 বার। কয়বার? দ্বিত্ব মানে হচ্ছে 2 বার। যদি শব্দের মাঝখানে বা শেষে ব্যঞ্জন বর্ণের সাথে ব ফলা যুক্ত হয় তাহলে বয়ের উচ্চারণ না হয়ে সেই শব্দটা 2 বার উচ্চারণ হয়। যেমন আমরা উদাহরণ দিতে পারি বিশ্ব, এই যে বটা আছে না, এই যে ব আছে, এই বয়ের উচ্চারণ না হয়ে এই শব্দটা উচ্চারণ হয় কি? বিশ্ব। উচ্চারণটা হচ্ছে কি? এই যে তালিবস্বর সাথে ব ফলা যুক্ত হওয়ার কারণে তালিবস্বটা 2 বার উচ্চারণ, বিশ্ব বিশ্ব। উচ্চারণটা আমরা করতেছি কেমন রে? উচ্চারণটা কিভাবে করি দেখো, বিশ্ব উচ্চারণ করি কেমনে? বিশ, এরপরে বলি কি? শো। এই যে তালিবস্য উচ্চারণটা আমরা করি 2 বার। আমরা বলি বিশ্ব বলি না, বিশ্ব বলি না, আমরা বলি বিশ্ব, বিশ্ব, তাই না? উচ্চারণ করতেছি কিভাবে? সবাই উচ্চারণ করো মনে মনে, বা সবাই একটা আওয়াজ করে উচ্চারণ করো, বিশ্ব, বিশ্বাস, আবার বিশ্বাস। কি করি? বিশ, তারপর আবার বলি শ্বাস। যতদিন আস ততদিন শ্বাস, না যতদিন নিঃশ্বাস ততদিন শ্বাস। বিশ্বাস। ব যুক্ত হচ্ছে, কি হচ্ছে? ব ফলা যুক্ত হচ্ছে, কিন্তু আমরা বয়ের উচ্চারণ না করে যেই ব্যঞ্জন বর্ণের সাথে, ব্যঞ্জন বর্ণ কোনগুলা এটা তো সবাই জানো নাকি জানো না? ব্যঞ্জন বর্ণ কোনগুলা? ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যেই কয়টা অক্ষর আছে, কয়টা অক্ষর আছে? ব্যঞ্জন বর্ণ কয়টা এটা জানো? কে কে জানো? আর কে কে জানো না বলো তো? ব্যঞ্জন বর্ণ কয়টা? ব্যঞ্জন বর্ণ কয়টা সবাই বলো? পক কক, কিরে পক কক, পক্কর কক্কর হয়ে গেল কেউ? ব্যঞ্জন বর্ণ কয়টা বলো? ব্যঞ্জন বর্ণ হচ্ছে মোট 39টা। কয়টা? 39টা। এই 39টা ব্যঞ্জন বর্ণের সাথে যদি ব ফলা যুক্ত হয়, ব ফলা যুক্ত হইলে কিছু কিছু আছে যেগুলো ব্যতিক্রম, কিছু কিছু নাই। ব্রো কারেন্ট চলে গেছে, কি করবো এখন? আচ্ছা ভাইয়া, কারেন্ট না থাকার কারণে হচ্ছে বিদ্যুৎ স্বল্পতার কারণে এখন ক্লাসটা আসলে কন্টিনিউ করা যাচ্ছে না আর কি। আর 2টা ছিল। আচ্ছা ভাই, কারেন্টটা চলে গেছে, বাকি অংশটুকু ক্লাসের যে বাকি অংশ থাকবে সেই বাকি অংশ ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে সময় করে আমরা পড়ে ফেলবো, ঠিক আছে? যেহেতু বিদ্যুৎ চলে গেছে, সম্ভবত কারেন্ট মিটারে টাকা শেষ।
সো সো আমরা হচ্ছে কি করব, এই অংশে আর বাকি যে দুইটা অংশ থাকবে এই দুইটা অংশ আমরা পরবর্তী ক্লাসে শিখে নেব, ঠিক আছে? সো আজকের ক্লাস এই পর্যন্ত, আমরা পিডিএফটা দিয়ে দেবো, পিডিএফটা পড়ে ফেলবা। এই ক্লাস এই পর্যন্ত, আগামী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।